নীল নব ঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বর্ষার প্রথম দিবস। সকলকে বর্ষার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন ঘটনা। সিলেটের বিয়ানীবাজার পৌরসভা ও গোলাপগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার 15 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল কম। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে দুই নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোতে 1255 জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। পাশাপাশি 2421 জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়াও র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করেছেন। গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুর কাদের শাফি চৌধুরী এলিম ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ শফিক উদ্দিন। উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,40,100 জন। তাদের মধ্যে 1,22,000 জন নারী এবং 1,18,003 জন পুরুষ। মোট ভোট কেন্দ্র ছিল 102টি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী একমাত্র প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিনকে ঘোড়া মার্কায় ভোটযুদ্ধে হারিয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি এলিম চৌধুরী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এক মাসের ব্যবধানে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। গেল কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চলের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে। সুরমা ও কুশিয়ারা সহ জেলার সবকটি নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। সুরমার পানি একাধিক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে 15 মে থেকে সিলেট জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এতে পানিবন্দী হয়ে পড়েছিলেন জেলার প্রায় 4 লাখ মানুষ। আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গেল কয়েকদিন থেকে সিলেটে অবিরাম বৃষ্টি হচ্ছে। এছাড়াও সিলেটের উজানে ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি এলাকায়ও ভারী বর্ষণ হচ্ছে, যার কারণে সিলেটের প্রধান দুই নদী সুরমা এবং কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হয়েছে সিলেটের বিভিন্ন অঞ্চল। এদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি, দুই উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলনামা অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনাও প্লাবিত হয়েছে। সুনামগঞ্জের ছাতক গোবিন্দগঞ্জ সড়ক ও সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় ছাতক ও তাহিরপুর উপজেলার সঙ্গে সদরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুরমা নদীর তীর উপচে জেলা শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে। দুয়ারাবাজার উপজেলা পুরাটাই বন্যা কবলিত এবং ছাতক উপজেলার 6টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে 80টি পরিবার, 300 জন মানুষ আশ্রয় নিয়েছেন। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের উমরপুর রাজনগর গ্রামে বানের পানিতে নৌকা ডুবে 2 স্কুল শিক্ষার্থী ভাই বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ বুধবার 15 জুন সকাল 9টার দিকে উপজেলার গোজাওড়া হাওড়ে নৌকাডুবির এই ঘটনাটি ঘটে। পরে হাওড়ে উদ্ধার অভিযান চালিয়ে হাওড় থেকে লাশ উদ্ধার করেন এলাকা এবং স্বজনরা। নিহত হলো উমরপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার এবং 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া তার ছোট ভাই সৌরভ। তারা উমরপুর রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান। স্থানীয় সমুজালি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল তারা। প্রত্যক্ষদর্শী তামান্না সৌরভের চাচা জানান, সকালে ভাতিজিকে নিয়ে নৌকাতে করে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি। এক পর্যায়ে বাতাসের ঝাপটায় নৌকার মাঝির ছাতা হাওড়ের পানিতে পড়ে। মাঝি ছাতা উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিলে সেই সময় নৌকাটিও ডুবে যেতে থাকে। আমিনুল অন্য একজনকে নিয়ে নৌকার 2 গলুই কাঁধে তুলে নিয়ে নৌকাটি ভাসিয়ে রাখার প্রাণবন্ত চেষ্টা করেন, কিন্তু এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লে নৌকাটি ডুবে যায় এবং তামান্না ও সৌরভ তলিয়ে যায়। খবর পেয়ে দুয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নৌকাডুবিতে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। নোয়াখালীর সোনাইমুড়িতে গলা ও হাত পায়ের রক কেটে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার 12টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের একটি সবজি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম জান্নাতুল ফেরদৌস ওরফে পাখি। তিনি দেউটি ইউনিয়নের নিতাম্বরপুর গ্রামের বাবার বাড়িতে থাকতেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় 4 বছর ধরে জান্নাতুল 6 বছরের শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতেই ছিলেন। নিহত জান্নাতুল ফেরদৌসের ভাই মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে জান্নাতুল তার বড় বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর রাত 8টার পর থেকে জান্নাতুলের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি এবং আজ সকালে 10টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি উঁচু সবজি খেতে গলাকাটা লাশ দেখতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন সেটি জান্নাতুলের লাশ এবং খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহামারী করোনার সময় খরচ কমানোর নাম করে বিভিন্ন ব্যাংক তাদের কর্মীদের ছাঁটাই করেছিল, আবার অনেককে বাধ্য করা হয়েছিল পদত্যাগ করতে। পরে এই কর্মীদের পুনর্বহালের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা এখনও মানেনি ব্যাংকগুলো। এমন অবস্থায় আজ বুধবার হারানো চাকরি ফিরে পেতে রাস্তায় নেমেছেন ব্যাংকাররা। তারা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ছাঁটাই ও পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকাররা বলেছেন, করোনার সময় অন্যায় ও মানবিকভাবে বিভিন্ন বেসরকারি ব্যাংক 6,000-এর মতো কর্মীকে ছাঁটাই এবং পদত্যাগ করতে বাধ্য করে। বেআইনিভাবে পদত্যাগে বাধ্য ও ছাঁটাই কর্মকর্তাদের বহালের জন্য বাংলাদেশ ব্যাংক তদন্তপূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সার্কুলার জারি করেছে। কিন্তু নির্দেশনা অনুযায়ী আবেদন করার পরও অনেক ব্যাংক কর্মী তাদের বহাল করছে না বলে অভিযোগ করেছেন ব্যাংকাররা। ব্যাংকারদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক গত বছর বেসরকারি খাতের 6টি ব্যাংকে কর্মী ছাঁটাইয়ের বিশেষ পরিদর্শনে নামে। পরিদর্শনে দেখা যায় 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ব্যাংকগুলোর মোট 3,313 জন কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। এর মধ্যে বয়স থাকার পরও স্বেচ্ছায় পদত্যাগ দেখানো হয়েছে 3,070 জনকে। এবারে খেলার খবর। কাতারের রাজধানী দোহায় গত 2 এপ্রিল 29টি দল নিয়ে অনুষ্ঠিত হয় 2022 সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি 3 দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজানো হয়। মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্যে দিয়ে চূড়ান্ত হয়ে গেল 32টি দলের নাম। এই 32টি দলকে বিভক্ত করা হয়েছে 8টি গ্রুপে এবং প্রথম গ্রুপে রয়েছে কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর। দ্বিতীয় গ্রুপে রয়েছে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস। গ্রুপ সিতে আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড এবং সৌদি আরব। গ্রুপ ডিতে ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া। গ্রুপ ই স্পেন, জার্মান, জাপান, কোস্টারিকা। গ্রুপ এফ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা। গ্রুপ জি ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন এবং গ্রুপ এইচে রয়েছে পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া এবং ঘানা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে ফের করোনা শনাক্ত বেড়েছে। গত 24 ঘন্টায় আরও 232 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যেখানে গতকাল মঙ্গলবার 162 জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,54,637 জনে। গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা 29,131 জন অপরিবর্তিত থাকলো। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 88 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,05,504 জন এবং 24 ঘন্টায় 5,988টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 3.88%। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত মোট শনাক্তের হার 13.77%। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।